আসসালামু আলাইকুম। গ্রিন পার্টি বাংলাদেশ থেকে কথা বলছি। আমি রাজু আহমদ খান, পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট। আমার সঙ্গে আছেন পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের রিসার্চ সেক্রেটারি এবং গ্রিন পার্টি বাংলাদেশের মহাসচিব এম মাসুদ। মাসুদ ভাই কেমন আছেন? জি, ভালো আছি। আজকে বেশ কয়েকটি মিছিল দেখলাম প্রেস ক্লাবে, ওখানে মার্কিন আগ্রাসন বিরোধী মিছিল। কালকে থেকেই খুব তোলপাড় আপনার যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি স্বাধীন রাষ্ট্র ভেনেজুয়েলার স্বাধীন মানে রাষ্ট্রের যে সার্বভৌমত্ব এর উপর আঘাত করেছে। সেখানকার প্রেসিডেন্ট মাদুরোকে আদরের সঙ্গে তার সস্ত্রী উঠিয়ে নিয়ে গেছে এবং আমরা ভিডিও ফুটেজ যা দেখলাম যে তাকে যেভাবে হারানো হচ্ছে একটা আসামির মতো। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে এই মাদুরোর বিরুদ্ধে যেই অভিযোগ, উনি ওই দেশে মাদক চোরাচালানে মানে অভিযুক্ত। আরে ভাই, ওই দেশ তো একটা স্বাধীন দেশ, সেই দেশের মাদক চোরাচালানে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ, কারণটা ঠিক বুঝতে পারলাম না। তো যার কারণে ট্রাম্পের উপরে অনেকের অভিযোগ, শুধু বাংলাদেশেও অনেক রাজনৈতিক দল স্লোগান করছে, আন্দোলন মিছিল করছে, ট্রাম্পকে অনেক মানে ধিক্কার জানাচ্ছে। তো এ বিষয়ে আপনার কাছ থেকে আমি নেব। তার আগে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের উদ্যোগে আমরা একটি আলোচনা সভা করবো আগামীকাল প্রীতম ইন পল্টনে, সুরমা হোটেল মানে 3 তলায়। সেখানে মূলত আলোচনা হবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে নিয়ে, যে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি এবং সেগুলো নিয়ে ব্যাখ্যা পর্যালোচনা হবে। আশা করি যারা শুনছেন আমাদের কথা আপনারা থাকবেন। এখানে আপনার মূল্যবান মতামত নিবন্ধন সংক্রান্ত বা পরবর্তী নমিনেশন সংক্রান্ত রাজনৈতিক যত অসঙ্গতি আছে সেসব অসঙ্গতি নিয়ে কথা বলবেন। এম মাসুদ জি, বলেন। ধন্যবাদ। রোজাহানের সকল আত্মা সুখী। আমি এম মাসুদ, আমার অবস্থান আকার আয়তন আছে এবং এর পরিপ্রেক্ষিতে আসলে আমাদের যে জি বলেন বিষয়ভিত্তিক বিশ্লেষণ আসে, তো সেটা আসলে ব্যক্তি আমরা কথা বলছিলাম। এম মাসুদ, গ্রিন পার্টি বাংলাদেশের মহাসচিব। জি বলেন। জি, সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি এম মাসুদ, জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক, বেশ কিছু সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, মানবাধিকার বিভিন্ন সংগঠনের সাথে আসলে কাজ করে যাচ্ছি। আমি যখন যাই করছি তো ওই জায়গাটায় আমার দায়িত্বের পরিপ্রেক্ষিতে আমার দায় আছে। যখন আমি দায়িত্বে নাই কোনো নির্দিষ্ট বিষয়ে, সেই জায়গার মধ্যে আমার দায় নেই, এটাই স্বাভাবিক। তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে যেই বিষয়ে দায়িত্বরত সে সেই বিষয়ে দায়মুক্ত, এবং যারা দায়হীন, যাদের কোনো দায়িত্ব থাকার কথা ছিল না, তারা সেই বিষয়গুলো বাস্তবায়ন করে ফেলছে। সেটা আইন প্রয়োগকারী সংস্থা হোক, সেটা বিচারের ক্ষেত্র হোক, সেটা বিভিন্ন ধরনের বিষয় হোক। তো এই বিষয়গুলো আসলে আমাদের বিষয়িক ভিত্তিক যে সমাধান, সেই জায়গাটাকে আসলে খুব নড়বড়ে করে দিচ্ছে। হয়তো আমরা এমন হয়ে যাচ্ছি নিজেরই যে অনেক বড় শক্তিশালী, সেটাকে আসলে জাহির করতে হচ্ছে নিজের মাধ্যমে। সেটা কোনো ধরনের প্রাতিষ্ঠানিক ভিত্তি অথবা সর্বজন স্বার্থের যে বিষয়গুলো, সেগুলোকে আমাদের ভাবনার মধ্যে আমরা আনতে পারছি না। এটা আসলে আপনার ভাবনার মধ্যে আনতে অসুবিধা রাখি। আগে তো আপনি ভাবনার মধ্যে আনবেন, তারপরে পরিকল্পনা করবেন, তারপরে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবেন। মানে আমরা এতই অস্থির, আমাদের মধ্যে এত অস্থিরতা, উত্তেজনা কাজ করে যে আমরা মনে করি আমাদের কাছে মনে হয় যে আমরা আসলে নিজেরা অনেক বেশি পরিপক্ক। নিজে যতদূর জানা, নিজে যতদূর শেখা, সেই অনুযায়ী সমৃদ্ধ হওয়া, তারপরে হচ্ছে বিনিয়োগ। এখন আমরা আসলে যে শিক্ষার্থীর অবস্থানে আছে, সে আসলে আমাদের এখানে লাইভ চলছে, লাইভের পাশ থেকে যে সমস্ত কথা শুনবেন সেগুলো আপনারা আমলে নেবেন না। জি বলেন। আসলে আমাদের এখানে যে শিক্ষার্থী হিসেবে এখনো আছে, সে আসলে শিক্ষকদেরকে নিয়োগ দিতে চাচ্ছে এবং শিক্ষকদেরকে পরিচালনা করতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা, এরকম 2 একজন থাকলে তাকে ধরিয়ে দেন।
আমি আমি আসলে দায়িত্বপ্রাপ্ত না, এরকম হচ্ছে। এই যে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক নেতা অথবা জুলাই যোদ্ধা, অনেক ধরনের বিষয় আছে, তারা আসলে প্রাতিষ্ঠানিকভাবে আমার হিসাবে প্রয়োজন তারা আসলে প্রাতিষ্ঠানিকভাবে নিয়োগ নিশ্চিত করার। মানে আপনি কি হবিগঞ্জের যে একজন হ্যাঁ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হ্যাঁ। যাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরবর্তীতে তাকে ছেড়েও জামিন দেওয়া হয়েছে, না না, এগুলো আপনি সেই বিষয়ে বলতে চাচ্ছেন না? না, না। স্পেসিফিক বিষয় খুলে বলেন। এগুলো হচ্ছে আসলে চলমান ঘটনা, এগুলো স্বাধীনতার পর থেকে এই ভূখণ্ডে এভাবে চলে আসছে। এগুলো দুই একটা ঘটনা, এগুলো বিচ্ছিন্ন না। তো এগুলো নিয়ে আসলে আমার মন্তব্য না। আমার মন্তব্য হচ্ছে প্রত্যেকটা বিষয়ে মানুষের যেরকম মৌলিক অধিকারগুলো, সেই অধিকারগুলোর ক্ষেত্রে আমি যখন দায়িত্ব প্রধান বা দায়িত্ব সংশ্লিষ্ট অবস্থানে আছি, দায়িত্বপ্রাপ্ত। তখন আমার করণীয়টা হচ্ছে না। আপনারটা হচ্ছে না? হচ্ছে না। কারটা হচ্ছে না, শুধু আপনার আচ্ছা। ক্ষেত্রে বলছেন? আমি যাদের জন্য দায়িত্বপ্রাপ্ত তারা তাদের নিজেদের মতো করে আমাকে পরিচালনা করতে বাধ্য করে। এই হচ্ছে আমাদের চলমান যে ব্যাপারটা বুঝলাম না, সংস্কৃতি। আপনি সরকারকে বলছেন, আপনার দলকে বলছেন, না পলিটিক্স ক্লাবকে বলছেন? মানে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি, এই রাষ্ট্রটি চলার জন্য আসলে বেশ কিছু বিষয় আছে। রাষ্ট্রের নির্বাহী বিভাগ আছে, প্রশাসনিক বিভাগ আছে, বিচার বিভাগ আছে, নিরাপত্তা বিভাগ আছে, খাদ্যর বিষয় আছে, স্বাস্থ্যের বিষয় আছে, আইন শৃঙ্খলা, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা যে বিষয়ভিত্তিক প্রতিষ্ঠানগুলা, ওই প্রতিষ্ঠানগুলোর দায়িত্বরত ব্যক্তিদেরকে আসলে দেখা যাচ্ছে না সচল। ঠিক তারা মতো কাজ কেমন যেন করছে না। তারা কেমন যেন দিন দিন অচল থেকে অচলতর পর্যায়ে ঠিক মতো কাজ করছে না, হয়ে যাচ্ছে, তাই না? এবং নির্বাচন এখন- কমিশন কি জি, ঠিক মতো কাজ বাংলাদেশ করতে নির্বাচন পেরেছে? কমিশন এরকমই, মানে তাদের ভিতরে যে প্রাতিষ্ঠানিক যে স্বাতন্ত্রীকরণ, সেই বিষয়গুলো দেখা যাচ্ছে না। তারা সর্বজন কেন্দ্রের সর্বজন না না, স্বার্থে আপনি নিজেদের আরো একটু দৃশ্যমান সহজ করছে। ভাষায় বলেন। জি। স্বাতন্ত্রীকরণ বললে অনেকে বুঝবে না। আপনার কথা শুনছেন রাত জেগে জেগে, যিনি খেতে চাষ করেন কাঁচি হাতে, হ্যাঁ, আপনি কি বলতে চাচ্ছেন নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করতে পারছেন না? তারা কি স্বাধীন নয়? এরকম মূলত গুটি কতেক দলকে নিবন্ধন দিয়েছে, কেউ ওখানে আন্দোলন করে মশার কামড় খেয়ে শুয়ে পড়েছে, তারটা নিবন্ধন দিয়েছে। আর যারা মাথা উঁচু করে দাঁড়ায় আছে, এই যে ভাসানী শক্তি, জনশক্তি পার্টির কথাই বললাম। আপনি আমাকে হাসালেন, এক হাসতে মিনিট, বাধ্য করলেন। আপনি হ্যাঁ, আপনি কারণ শেষ, বিষয়ভিত্তিক আমি just ঘটনাটা- আমি একটু বলি। আজকে যেটা আপনি বাধা দিচ্ছেন কেন? আপনি কি বলতে আমার পারেন। কথা মজা লাগছে না? ভাসানী জনশক্তি পার্টির নিবন্ধন পায় নাই, এবং তারা যে যুগপৎ আন্দোলন করেছে বিএনপির সঙ্গে, তা এই ভাসানী জনশক্তি পার্টির যিনি সভাপতি রফিকুল ইসলাম বাবলু, বীর মুক্তিযোদ্ধা, বুকে গুলি খাইছে, বুকে বুকে, তাকে যুগপৎ আন্দোলনে বিএনপি নেতৃত্বাধীন এই সমস্ত জোট তাকে মনোনয়নও দেয় নাই। আপনি নির্বাচন কমিশনকে একা দোষ দিলে তো হবে না। আপনি বিএনপিকে বলেন, তারেক জিয়াকে বলেন, তারেক রহমানকে বলেন। তারেক রহমান তো অনেক বেশি ওয়েস্টার্ন কালচার, ইংল্যান্ডের অনেক সভ্যতা, এখানে একটা একটা টিস্যু পেপারের টুকরো পর্যন্ত সে কারোর পকেটে ধরাই দিয়েছে, এত ভদ্র। তার কান পর্যন্ত পৌঁছাতে হবে কথা যে কোন সিস্টেমের ভিত্তিতে বিএনপি এই যে মনোনয়নগুলো দিলেন, যে ভাসানীর অনুসারী, ভাসানীর আদর্শে উজ্জীবিত ভাসানী জনশক্তি পার্টি, তাকে মনোনয়ন দিলেন না? তা গুলি খাইছে কি ফাও ফাও নাকি? আপনি এবার আর কোন প্রসঙ্গে বলবেন বলেন? সমাধান আসলে যদি কারো কাছে নির্দিষ্টভাবে সমাধান স্থির করে রাখে, নির্ধারণ করে রাখে, তাহলে কারো বলায় সমাধান অথবা দায়িত্ব জায়গাগুলো দৃশ্যমান হবে না, কারণ এটা তো নির্ধারিত আছে। এখন আপনার কাছে জনাব তারেক রহমান বাংলাদেশের অল ইন অল, আমার কাছে এই যে বিষয়ভিত্তিক কে বললো? আপনি আপনার- নিজেই আপনার বলে এটা দিলেন, কোন সংবিধান থেকে আপনি তো শুনলেন? নিজেই বলে দিলেন যে এই তারেক জোটের, রহমানের কাছে এই বলতে- যুগপৎ আন্দোলনের কথা বলছি আমি। না না, আপনি মনে একটা হচ্ছে যে- আন্দোলন- শোনেন, এটা একটা গ্রিন পার্টি, এটা গ্রিন পার্টি বাংলাদেশের একটা লাইভ হচ্ছে। আমি এটা চেয়ারম্যান, আপনি এটা মহাসচিব। আপনি দেখি যে এখানে আমাদের মধ্যে অন্তরের অভাব দেখা যাচ্ছে। আমি বলে দিলাম তারেক জিয়াকে নেতা বানাই দিলাম, তা না। এই যুগপৎ আন্দোলনটা বিএনপির নেতৃত্বে হয়েছে, এটা মনে রাখবেন। বিএনপির নেতৃত্বে যে যুগপৎ আন্দোলন হয়েছে, সেই বিএনপির তারেক জিয়াকে বলছি। আমরা যদি, আমি একটা দলের প্রসঙ্গে বললাম আর কি, সে দল যদি বিএনপির অধীনে যুগপৎ আন্দোলন না করতো, আওয়ামী লীগের অধীনে করতো, আমি হাসিনাকে বলতাম। আপনার এখন এই প্রসঙ্গে অন্য কি চ্যাপ্টার আছে সেটা বলেন। আমাদের ভাবনাগুলো আমাদের মতো না, আমাদের ভাবনাগুলো হয়ে আমাদের বলতে কি বলতে চাচ্ছেন? আপনি আমাদের মানে আপনারটা বলেন। আমি, আপনি, আমরা যারা আছি। সেটা আপনি আমারটা দায়িত্ব নেবেন কেমনে? আপনার ভাবনাটাকে বলেন। আচ্ছা, আপনার আমার ভাবনাটা হ্যাঁ। আপনার মতো না, আমার ভাবনাটা আমার মতো, কারোর সাথে মিলবে না। আমার বাংলাদেশ- মতো না, আমাদের যে আমার- যারা আপনার পরিচালনা ভাবনাটা করছে, আপনার মতো করে তাদের বলেন। কারোর মতো মিলবে না। স্পেসিফিক যে রাষ্ট্র, বিষয়টা হচ্ছে আমি যেভাবে নির্বাচন বলি- কমিশন, রাজনৈতিক জি, দল জি, জি, জি। বা নিবন্ধন পদ্ধতি বা মনোনয়ন পদ্ধতি, এগুলো নিয়ে বলেন। আচ্ছা, ফাইন ফাইন, খুব সুন্দর। আসলে এই বিষয়ভিত্তিক যে বলার জন্য আমাকে নির্ধারণ করেছেন, এই জন্য আসলে আমি ধন্য। না, নির্ধারণ করিনি, এটা আলোচনা হচ্ছে আমার জি আপনার জি, সাথে। ধন্য আমি। আপনি আমার আপনার মূল অসঙ্গতিগুলো তুলে ধরেন। মূল বিষয়টা হচ্ছে অসঙ্গতির পরিপ্রেক্ষিতে আসলে আমাদের উপলব্ধি। এখন এই যে অসঙ্গতিগুলো আপনি
নিজে নিজে উপলব্ধি করেছেন, এটা আসলে খুবই ভালো একটা দিক। আমিও এরকম এর বাইরে না, কিন্তু এগুলো সমাধান তো আপনার মধ্যে নাই। তাহলে সমাধান কে দিবে? আমি আমাদের অস্থিরতা, উত্তেজনা, এই যে হই হই রই রই, এগুলা কেন? সমাধানটা আপনি সমাধানটা হবে কোথায়? সমাধানটা হবে প্রত্যেকটা বিষয়ভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই জায়গাগুলো। প্রতিষ্ঠানটা কোনটা দেখেন, ধরেন আপনার গ্রিন পার্টি বাংলাদেশের কথাই বলি, এটা একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন। আচ্ছা, এই সংগঠনের বিষয়ে আমি কথা আলোচনা করছি, আর আলোচনা করছি কি নিবন্ধন পদ্ধতি এবং মনোনয়ন পদ্ধতি নিয়ে। তো যখন যুগপৎ আন্দোলনের নেতা তারেক রহমানের উদ্দেশ্যে কথা বললাম, তাই না? এখন আর কোনো দুর্নীতি দমন কমিশন থাকতে পারে বা অন্যান্য যে সেক্টরে আপনার অসঙ্গতি মনে হয় সেগুলো আপনি তুলে ধরেন, তাই না? কিংবা আপনার দলের মধ্যেও যদি কোনো অসঙ্গতি থাকে, আপনার দলেও যদি কোনো মনে করেন যে এখানে নেতৃত্বের দুর্বলতা আছে, সেটা আপনি তুলে ধরেন, আপনি নেতৃত্ব কাঁধে নেন, আমরা আপনার সাথে থাকবো। জি বলেন। আপনি মত প্রকাশ করতে দিচ্ছেন না আর কি, বিভিন্ন দিকে দিক ভ্রান্ত করে দিচ্ছেন, বিভিন্ন দিকে অন্যরকম হয়ে যাচ্ছেন। মূল বিষয়টা হচ্ছে মানুষের স্বরূপ, এগুলো আসলে আমাদের ভাবতে হবে। একটা মানুষের বাচ্চা যখন জন্ম নেয় তখন তার মতো অসহায় অন্য কেউ নাই। এই জন্যই মানুষকে বলে যে আপনার বাচ্চাকে কিন্তু মানুষের মতো মানুষ বানাতে হবে। এই যে বিষয়গুলো আমরা যেভাবে যে পরিবারে যেই বাচ্চাগুলাকে, যেই সন্তানগুলাকে যেইভাবে বিনিয়োগ করি, সে সেইভাবেই কিন্তু বড় হয়। এখন আমাদের মধ্যে যদি আগেই বিভিন্ন রকমের দলকেন্দ্রিক, পথকেন্দ্রিক, মতকেন্দ্রিক চিন্তাধারা, ভাবধারা বাধ্য করি ওই ছেলেকে, ওই মেয়েকে, তাহলে সে আসলে রোবট এর বাহিরে কিছু হবে না। তার ভিতরে সৃজনশীলতা, আধুনিকতা, সময় উপযোগিতা বা মানুষের যে মনুষ্যত্ববোধ, মানবিকতা, এগুলো আসলে দৃশ্যমান হবে না। আমাদের মূল যে বিষয়, আমাদের মধ্যে নাগরিক যে সচেতনতা বোধ এবং প্রকৃতপক্ষে বাংলাদেশ নামক যে এই রাষ্ট্রের জাতীয়তাকরণের বিষয়গুলো, জাতীয়তা বোধের বিষয়গুলো, সাধারণ যে বিষয়গুলো, সেই জায়গাগুলো কোথায় আজকে, সেটা আমাদের প্রশ্ন করতে শিখতে হবে। আচ্ছা, এই জায়গাটা কোথায়? আপনার কাছে আমি প্রশ্ন করলাম, ওই জায়গাটা কোথায়? আপনার মায়ের রিপোর্ট, এই জায়গাটা কোথায় আপনি বলেন। আমি যখন আমার পরিবার থেকে শুরু করি, পরিবার থেকে শুরু করলাম, তখন পরিবারের বাইরে যখন আমি চলে আসলাম, ওই সমাজের বিভিন্ন বিষয়ে দায়িত্বরত যারা আছে তাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করার কথা, কিন্তু তারা কি আসলে কাজ করছে না। এখন আমরা প্রতি পদে পদে দেখা গেছে আমাদের যে জীবন ধারণের জন্য চাহিদা এবং প্রয়োজনগুলো এক একজনের এক এক রকম, এটা স্বাভাবিক একটা বিষয়। কিন্তু একটা রাষ্ট্র, একটা প্রতিষ্ঠান, একটা সরকার, এই যে বিষয়গুলো আলাদা আলাদা ভাবে যে উপলব্ধি, সেই যে সেই ক্ষেত্রগুলা কি আমাদের এখানে দৃশ্যমান হয়েছে? নিঃসন্দেহে আমাদের এখানে দেখা যাচ্ছে যে কেউ ইচ্ছা করলে যে কাউকে বড় একটা অবস্থানে বসিয়ে দিতে পারে, যে কেউ পারে। আমাকে একটু বসে দেন। আপনাকে বসিয়ে দেওয়ার জন্য সেটাই করতে হবে। দেখি আমি আমার হাতে সুযোগ এসে পড়তে পারে, হঠাৎ আমার ডাক পড়তে পারে। কারণ আমরা দেখেছি বিগত সময় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বর্তমান যে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, খুবই আসলে গুণী মানুষ, বিভিন্ন বিষয়ে তার প্রতিভা সারা পৃথিবীতে আলোকিত, কিন্তু সে আসলে তখন এই দেশে ছিল না। তাকে 3 দিন পরে নিয়ে এসে এখানে নিয়োগ দেওয়া হয়েছে এবং সে নিজেই স্বীকার করেছে দেশ চালানো আমার কাজ না। যেহেতু কাজ না, এই কাজ করার জন্য সে বিভিন্ন বিষয়ে বাংলাদেশের তৎকালীন ব্যবস্থাপনার সাথে চুক্তিবদ্ধ হয়েছে এবং এমন চুক্তি করেছে যে চুক্তির পরিপ্রেক্ষিতে পূর্ববর্তী অনেক চুক্তি বন্ডল হয়ে গেছে। আসলে বিষয়টা কি? আজকে যে বলতে আওয়ামী লীগ সরকারের আমলের হতে পারে, আওয়ামী লীগ বা তারও আগে ডক্টর মোহাম্মদ ইউনূস তো বললেন যে আমার এমপ্লয়ার, মানে আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, এবং ছাত্রদের কাউকে উপদেষ্টাও বানানো হলো। আবার হাসি মুখে কোলাকুলি করে ওইসব উপদেষ্টাদের বিদায় দিলেন যে শিগগিরই দল গঠন কর যা। তো এইখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো হাত আছে? মানে উনি কি ওই দল এস্টাবলিশড হওয়ার পর? আমি বিষয়টা আসলে ওই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন, ডক্টর ইউনূস সাহেবের কি এরকম কোনো ইচ্ছা ছিল কিনা যে ওই দলগুলো এস্টাবলিশড হওয়ার পর ক্ষমতায় আসবে এবং যত তেল জ্বালানি আমি দেবো ওই দলগুলো ক্ষমতায় আসবে, তারপরে আমি আমার মতো করে আবার ওই দলে চলে আসবো, এমন কিনা? কারণ যখন 3টা রাজনৈতিক দলের মধ্যে আলোচনা হয়, 3টা, সেখানে জামাত, বিএনপি, সে সঙ্গে এনসিপিকে রাখা হয়। এনসিপিকে এতটাই গুরুত্ব দিল ওই সরকার
মানে একজন মানে একজন ছাত্র যিনি এখন রাজনীতির হালখাতা খুলল, তাকে এতটাই গুরুত্ব দেওয়া হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। দীপমীর ভাই একটু সাউন্ড অফ করেন। জি বলেন। মূল বিষয় নাটক যে বানায় তাকে আসলে দেখা যায় না। ঘটনার পেছনের যে ঘটনাগুলো এই বিষয়গুলো আসলে খুব কম মানুষ পাবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বা XYZ কে কিভাবে ভাবছে করছে সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে কাদের জন্য করছে এবং তারা বিনিময়ে কি নিচ্ছে। এই যে দেয়া নেয়ার বিষয়, স্বার্থগত যে চুক্তি, সেই জায়গাটা কতটুকু দৃশ্যমান করেছে সে, সেটাই তার যে ঝুলিতে যা ছিল সেই বিষয়গুলো আমরা দেখিনি এখনো। আমাদের কথা শুনছেন পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের মাননীয় উপদেষ্টা আলহাজ শরীফ সাকি ভাইকে অনেক ধন্যবাদ। জি বলেন। তো সেইভাবে আসলে আমাদের ভাবতে হবে। কারণটা হচ্ছে সর্বজন স্বার্থে আজকে যাদের নিয়োগ দিয়েছে, সর্বজন স্বার্থের সংশ্লিষ্ট অগ্রগামী মানুষগুলো, সেই মানুষগুলো আসলে শুধু একাই সুবিধা পাবে, আজ পাবে কাল পাবে না। কি সুবিধা পাবে? গাড়ি। এই যে আজকে যে আমরা তথাকথিত জুলাই যোদ্ধা নামক যে যাদেরকে আমরা খুব বেশি মহামানব মনে করছি আর বাকিদেরকে ফেলে দিচ্ছি, তাদেরকে এই রাষ্ট্রটা আমরা দিয়ে দিচ্ছি, এমন হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আমরা প্রতিদিন হালকা হয়ে যাচ্ছি। তারা কেমন যেন তারা না, কিন্তু আমরা কি জুলাই যোদ্ধা ছিলাম না? আপনি জানেন, আপনি জানবেন, আপনি শুনেছেন, যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল তখন কিন্তু অফলাইনে মানে এই বাংলা ফোনে কিন্তু আমি একটা সেল খুলেছিলাম, মনিটরিং সেল, এবং নুরুল হক নূরের দলের রহমান সাহেবকে জিজ্ঞেস করেন বা ওই শ্রমিক ফেডারেশনের ফয়েজ ভাইকে জিজ্ঞেস করেন, এরকম আরও অনেকেই আছে, তাদেরকে আমরা নিয়মিত মানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়মিত ব্রিফিং দিতাম তথ্য সংগ্রহ করে মাঠ পর্যায়ে। এবং মহাখালী কোথায়, বাড্ডা কোথায়, ড্যামরা কোথায় কি হচ্ছে সেগুলো মোবাইল ফোনে কালেক্ট করে, ইসমাইল হোসেন ইসমি জিজ্ঞেস করে দেখেন, মোবাইল ফোনে কালেক্ট করে এই তথ্যগুলো দিতাম। ইভেন যখন ঢাকা ভার্সিটির ভিতরে বিরাট মেসাকার হচ্ছে লাইটেড অফ করে দিয়ে, ওখানে একটা বড় রকমের একটা ফেসবুক গ্রুপ হয়েছিল, সেই ফেসবুক গ্রুপে আমি অ্যাডমিন ছিলাম। আমি কি কোনো সময় বলতে গেছি যে আমার এর জন্য আমার উপদেষ্টা বানায় দাও? তো জুলাই যোদ্ধা ছিল নাকি? আপনিও ছিলেন। এবং সেই ছাত্রের মা, ছাত্রের বাবা, শিক্ষক, রিক্সাওয়ালা, শ্রমিক, কে না ছিল জুলাই যোদ্ধা? শুধু আপনি যেটা বললেন ঠিকই বলেছেন, শুধু জুলাই যোদ্ধা নামে ছাত্রদেরকে পুরস্কৃত করা হচ্ছে, উপদেষ্টা বানানো হচ্ছে, সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু এটা তো শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তাই নাকি? বলেন। কথার মধ্যে আমরা অনেক ধরনের সংক্ষিপ্ত রূপ আসলে বলে আসছি, যে বিষয়গুলো আসলে আমাদের জন্য অনুচিত এবং সেটা সকলের স্বার্থ রক্ষা করে না। যেমন আমরা প্রায়ই বলি ছাত্র জনতা, এখন দেখছি ছাত্রদের জনতা কিন্তু দেখছি না। আর জনতা মানে হচ্ছে কিছু মানুষ একত্রিত ভাবে, শুধু ব্যাকরণের ভুলটা ঠিক করবার জন্য ছাত্রের সঙ্গে জনতা লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে কেউ জনতা না বলে যে আমিও ছিলাম। দেখেন কি একটা অপকৌশল। এখন বিষয়টা হচ্ছে কি, পূর্ববর্তী সময়ে এই ভূখণ্ডে যতগুলো আন্দোলন হয়েছে তাদের আসলে স্বার্থটা কি ছিল এবং কি কি স্বার্থের প্রয়োজনে তারা এই যুদ্ধগুলো করেছে, এই সংগ্রামগুলো করেছে, এটা প্রথমত ভাবার বিষয়। এটা আপনি জিজ্ঞেস করেন তাদের, তারা হয়তো বলবে যে একটা ফ্যাসিবাদীর বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। যখন তারা পরিচালনার দায়িত্বভার গ্রহণ করলো, তারা কতটুকু পূর্ববর্তী সময় থেকে বর্তমানে ভালো করলো সেই বিষয়টার দৃশ্যমান বিষয়গুলো না। প্রশ্ন তো থাকবেই, কেন নাই? আপনার পুলিশ প্রশাসন সংস্কার হয় নাই। আপনি যখন কোনো মানে ভাটায় নৌকা চালাবেন, সেটা দ্রুত গতিতে সামনে যাবে। আপনি যদি উজানে চালান তাহলে তো আপনি গতি থেমে যাবে। নতুন একটা সরকার আসলো, সেই সরকারের পুলিশ সংস্কার হয়নি, নানান জায়গায় সমস্যা, ভায়োলেন্স হচ্ছে, এর মধ্যে সুশাসন বজায় রাখা খুবই কঠিন কাজ। আপনি আগের মতো, আগে কি হয়েছে জানি না, আগে হয়েছে দুর্নীতি, খুব সহজে, আর এখন দুর্নীতিও হয়েছে, কিন্তু এখন বাধাগ্রস্ত হয়েছে, সরকারকে নিজের পায়ে দাঁড়াইতেও সময় লাগছে। খুব সহজে আমি বিষয়ভিত্তিক সমাধানের জন্য একটা দৃশ্যমান মন্তব্য করব, সেটা হচ্ছে একটা বাসে 50 জন চালক থাকতে পারে, কিন্তু 50 জন বাসটাকে চালিয়ে সঙ্গতি আনতে পারবে না, তাতে অসঙ্গতি। ড্রাইভার একজনই থাকবে, এই তো? জি, চালক একজনই থাকবে, এবং চালক যদিও 50 জন 50 বার এটাকে চালিয়ে শতকরা ভালো মন্দ তুলনামূলক বিশ্লেষণের ফলাফল প্রতীয়মান করা সম্ভব। চালক খারাপ হলে চালক পাল্টানো যাবে। এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশের চালক, আপনি কিন্তু এই কথা বহুদিন, বাংলাদেশের চালক কি সোশ্যাল মিডিয়ায় এই কথা বহুদিন ধরে বলছেন, চালক একজন। ভাই আপনি একটু ব্রেক দেন।
আপনি এই কথা বহুবার বলছেন, চালক একজনই, চালক তো একজনই থাকবে, কিন্তু চালক খারাপ হলে চালক পাল্টানো যাবে না, যাবে কি? ঘটনাটা চালক যদি আনফিট হয়, ড্রাইভিং লাইসেন্স না থাকে, পাল্টাবেন না। সমাধানের বিষয়ে যাত্রীদের মধ্যে যেই ধরনের স্বশিক্ষার প্রয়োজন ছিল সেই ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের নেই। যাত্রী কারা? এই 16 কোটি মানুষ, তো না, তাহলে যাত্রী কারা? যাত্রী ওই গাড়িতে 16 কোটি উপদেষ্টারা উঠতে পারবেন না। না, একটা গাড়ি মানে আপনি বাংলাদেশ ধরছেন, উঠতে পারবেন না নাকি? আপনি গাড়ি মানে তো রূপকর্তে একটা বাংলাদেশকে ধরছেন নাকি, এবং ড্রাইভারকে ধরছেন সরকার। আমি বুঝতে পারছি না, আপনার কথা ক্লিয়ার বোঝা যায়। মানে আপনি যে কোনো শ্রমকর্ম পেশায় এই বিষয়টাকে সংযুক্ত করে এগোতে পারবেন, কোনো বিষয় না। আপনি আমার প্রশ্নের অ্যানসার দিন স্পেসিফিক। না, আপনি যে কোনো গাড়িকে বিষয়ভিত্তিক। আমার যে কোন আপনি গাড়িকে আপনি জনাব রাজু আহমেদ আপনি খান, প্রশ্ন নিচ্ছেন না আপনার কেন? যে সময়, এই গাড়িটা আপনি কি হিসেবে ব্যবহার করছেন? রূপকর্তে কি বাংলাদেশ আচ্ছা না নাকি ভিক্টর বাস? না না, একেবারে সারা পৃথিবীতে যত ধরনের শ্রমকর্ম পেশা আছে সমস্ত বিষয়ে আমার এটা দৃশ্যত। সারা পৃথিবীর মানুষ আপনার এই গাড়িতে উঠবে নাকি? আমার গাড়িতে তো উঠানোর কথা আমি বলছি না, আমি গাড়িতে উঠাতে পারবো নাকি? আমি মাসুদ, পারবেন না, কিন্তু আমার সক্ষমতা আছে 1 কেজি খাবো, এখন আমার সামনে আছে 30 কেজি, আমি নষ্ট করব, আপনাকে দেবো দেবেন, অথবা আপনাকে মারবো এখানে। দেবেন। আপনি তাহলে সবাইকে এই যে বিষয়গুলো যে এলোমেলো হচ্ছে, আপনি বিজ্ঞান ও প্রযুক্তি নাই এখানে, আপনি তো অস্থির, আপনি উত্তেজনার বহিঃপ্রকাশে নিজেদেরকে পরিচালনা করছেন। তাহলে আপনি আপনার কোনো ধরনের আপনি আমি যে পরিকল্পনা করছি, ইউনুস যে সরকার, ইউনুস যে এখানে প্রধান উপদেষ্টা হলেন, জি, সবাই ছাত্ররা তো তাকে নিয়ে বসালেন, তাই না? এখন ইউনুস বলছে যে ভাই কদিন পরে তো নির্বাচন দিয়ে দিচ্ছি, তো আমি তো যাচ্ছি, আমার ড্রাইভিং লাইসেন্স আছে না এগুলো জিজ্ঞেস করে লাভ নেই, একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমি আসছি। তার একটা নোবেল প্রাইজ আছে, তার একটা সুখ্যাতি আছে, সে বিশ্বব্যাপী পরিচিত। এখন নির্বাচন সামনে, এই নির্বাচনে আপনার নির্বাচন কমিশন যদি ঠিকঠাক মতো কাজ করে নিরপেক্ষভাবে, যারা জনগণের প্রতিনিধি তারা ক্ষমতায় আসবে। আপনি যখন একটা প্রতিষ্ঠানকে, একটা ব্যক্তিকে ফাঁক ফোকর দিয়ে নিরাপদে আশ্রয় দিচ্ছেন, তখন আসলে এগুলো হচ্ছে শুধুমাত্র আপনি বলতে কাকে বলছেন? আপনি বলে আমি আপনাকে দিয়েই বুঝাচ্ছি, আপনার যে প্রশ্নের ধরন, আপনার যে সমাধানের প্রত্যাশা, আমি কি প্রধান উপদেষ্টা ব্যক্তি না, তাহলে আপনি আমাদের যে একটা অবস্থান, আমাদের যে আমি বলেন না কেন, আপনি বলছেন কেন? আমি বলেন, মানে আমি মাসুদ, আমার একটা নির্দিষ্ট বিষয়ভিত্তিক সক্ষমতা আছে না, সেটা থাকবে কে? আমার মতো ব্যক্তিরা থাকবে না প্রতিষ্ঠান থাকবে? আপনার নিজের যোগ্যতা কতটুকু আছে আপনি নিজে মাপবেন কিভাবে? ফাইন, জনগণ মাপবে। ফাইন, এই যে বিষয়ভিত্তিক যে অবস্থা, কিন্তু আপনি জনগণের সামনে আপনি নির্বাচন করবেন, মিরপুর কত নম্বর? জনগণ শুনেন, আপনার এই যে কালো জনগণ শব্দটা একটা বিমূর্ত শব্দ। আমি কি বলতে যাচ্ছি আপনি জানেন? আমি কি বলতে যাচ্ছি আপনি জানেন না? না জানেই কথা বলছেন কেন? আমি আপনার কথা দিচ্ছেন না, আপনার কথাটা আপনি যে আপনার যোগ্যতার কথা বললেন, আপনার যোগ্যতা মাপবেন কোথায়? ভোটের মাধ্যমে না? তা আপনি যে নির্বাচনে আমি কামার যখন, তখন কি ভোট দিবে আমাকে? আপনি আমার কথা, আমি আমার যোগ্যতা মাপবো কিভাবে? মাপবো আমার যোগ্যতা কিভাবে মাপবো? নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা ছিল না, কিন্তু নির্বাচন কমিশনের যে কালো আইন, একজন স্বতন্ত্র প্রার্থী হলে তার 1% লোকের ভোটারের স্বাক্ষর আনতে হবে। এটা কি নির্বাচনের যে গোপনীয়তা থাকে এখানে থাকে? আপনি আমার যোগ্যতা বা আপনার যোগ্যতা মাপবে কে? অন্যজনে মাপবে না, জনগণ মাপবে। কিভাবে মাপবে? না, জনগণ মাপবে। ভোট দিয়ে মাপবে? জনগণ মাপবে না, ভোট দিয়ে আল্ট্রাসাউন্ড করবে। মাপবে, মাপার বিভিন্ন বিষয়ভিত্তিক অবস্থান আছে, প্রতিষ্ঠান আছে। কে সে প্রতিষ্ঠান? সেই প্রতিষ্ঠান কি? আপনাকে মাপবে আপনার শিক্ষা প্রতিষ্ঠান, আপনাকে মাপবে আপনার চিকিৎসা বিজ্ঞান, আপনাকে মাপবে আপনার নিরাপত্তা বিশ্লেষকরা, আপনাকে মাপবে রাজনৈতিক ভাবে, আপনাকে মাপবে দুষ্টনৈতিক ভাবে। তাহলে এরকম বিষয়ভিত্তিক অবস্থান। আমি তো এখন দায়ী কে? এই যে মাপে ওজন কম কইলো 5 কেজি 2 কেজি কইলো, এখন দায়ীটাকে সেটা বলেন। এখন দায়ীটাকে আপনার যেখানে ঘাটতি, আমার যেখানে ঘাটতি, সেই জায়গাটার মধ্যে আমি যখন ওই বিষয়টা পূরণ করতে পারবো না, তখন সেই জায়গাটাই সমস্যা। সেই জায়গাতে সবাই কি পূরণ করতে পারবে? সবাই পূরণ করতে পারবে? সবার যোগ্যতা কি এক? মির্জা ফখরুল যেটা পারবে, আবার চলে যাচ্ছেন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের অধীনে ঢুকে আপনি। তাহলে আপনি কি দলীয় আলোচনা করছেন না? না না না, আপনি কি আলোচনা করছেন? দর্শন না, তাহলে কি আলোচনা হচ্ছে? এটা গ্রিন পার্টি বাংলাদেশের ব্যানারে আলোচনা হচ্ছে, এটা রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবেন আপনি। যে এখন দর্শন মানে কি আপনি একটু বুঝান তো আমাকে, আমি আসলে বুঝি না অনেক কিছু। রাজনীতি মানে বুঝেন না? আপনি এটা দলের মহাসচিব, আপনি বলেন। আমি আসলে বুঝি না অনেক কিছু, আপনি বলেন। রাজনীতি মানে কি আমি বলবো? জি বলেন। তা আপনি যে আপনি এখন লাইভে আসলাম, হ্যাঁ সারাদিন তো লাইভ ছাড়া ছিলাম, তখন জিজ্ঞেস করেননি কেন? আমাকে শিক্ষা দেন। আমরা তো লাইভে বেরিয়েছিলাম, তখন জিজ্ঞেস করেননি কেন? এখন আমার কাছে ইন্টারভিউ নিচ্ছেন আপনি লাইভে এসে, যে রাজনীতি মানে কি আমাকে বলেন, আমি শিখবো। এটাই হচ্ছে ভুল কথা। রাজনীতি বাইরে বাংলাদেশের কোনো কিছু, পৃথিবীর কোনো কিছু রাজনীতির বাইরে না।
সবকিছু রাজনৈতিকভাবে আচ্ছা, আপনার কি মনে হয়েছে আমি এতক্ষণ রাজনীতি করেছি? আপনি কি বিষয়ে আলোচনা করছেন সেটা না, বলুন। না, আমি সেটা clear না। আমাকে বলে নেন। আচ্ছা, আপনার কি মনে হয় আপনি রাজনীতি করছেন? আমি কথা এখন বলে- আলোচনাটা হচ্ছে কিসের উপরে সেটা আগে বলেন। আচ্ছা, আমি এই সেদিকে আলোচনাটা বলবো। কি রাজনীতি? হ্যাঁ, এই আলোচনাটা কি রাজনীতি? রাজনীতির প্রভাব মুক্ত কিছুই না। রাজনীতির আবার প্রভাব- চলে গেলেন, এখন এদিকে আপনি চলে গেলেন। বিজ্ঞানের কথা বলেন, এদিকে তাহলে আমরা চলে গেলেন। এআই টেকনোলজি নিয়ে বলতে পারি। মূল বিষয়টা হচ্ছে একটা মানুষকে বলার যে বিষয়টা, কিন্তু সেই আমাদের বিষয়টা- দর্শক তো মনে করছে আপনি আমরা ঝগড়া করছেন। না, না, আমরা যদি হতেই পারে। বিজ্ঞান নিয়ে কথা ঝগড়া বলি খারাপ না। তাহলে আমরা এআই ঝগড়া খারাপ না, শিক্ষা আবার আমাকে জ্ঞান দেওয়া শুরু করবে। হাতাহাতি হবে না, এই যে মারামারি হবে না, এআই টেকনোলজি, অস্থিরতা থাকবে না। উফ, জি, এই যে বলেন, এআই এই টেকনোলজি, technology, হ্যাঁ। এটার কোডিং শিখতে হবে না আমাদের? শিখতে হবে কিনা? আমাদের দেশের লোক, শুনলেন, আমাদের শুনলেন। একটা কথা বললে আপনি সব আপনি আমি আমাদের দেশের লোকজন বিদেশে যায় ওখানে রড ব্যাখ্যা করে, রড। ফাইন, ভালো কাজ। আর পার্শ্ববর্তী জি। কথার মধ্যে জি। শুনেন আগে, আপনি বলেন, এক লাইনকে শুনবেন, এক লাইন উত্তর দেবেন। আর বই বেতন পার্শ্ববর্তী দেয়, রাষ্ট্র ভারত বাংলাদেশের লোক বিদেশে যায়, সেখানে সেখানে গুগল অ্যাপেলে চাকরি করে, দেবো না। তাই না? হ্যাঁ, আপনি তথ্য প্রযুক্তিতে এক্সপার্ট হতে বলেছেন, সেই বিষয়ে কথা বলেন। আর রাজনৈতিক যদি অপসংস্কৃতি থাকে, আমি এম এম মাসুদ। কোন বিষয়ে কথা বলেন? আমি এম এম মাসুদ। যদি আমি কামার বিষয়ে অভিজ্ঞতা থাকে, তাহলে আমি কামারের কার্যক্রমের বিষয়েই আমার কাজ করতে হবে। আমার কেন এআই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে? আমি যখন কৃষক, তখন আমার দরকার নেই এই বিষয়। এখন যেই বিষয়ে আগ্রহী, সেই বিষয়ভিত্তিক অবস্থানগুলোর জন্য একটা সচেতনতা বোধ, একটা সাধারণ ক্ষেত্র, সেই জায়গাটা কোথায়? আজকে বাংলাদেশ আওয়ামী লীগ, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এরকম যে ৬২টা রাজনৈতিক দল আছে নির্বাচন কমিশন নিবন্ধিত, তাদের সবার তো নির্বাচন কমিশনে একই রকম মূল্যায়ন থাকা উচিত ছিল। এবং অন্যান্য যারাও দল হিসাবে চিন্তা ভাবনা করে, সেই বিষয়গুলোর সাধারণীকরণটা কোথায়? আজকে আমি স্বতন্ত্রভাবে আমাকে প্রশ্ন করছেন, তাহলে আমি উত্তর দেই, এখন- উত্তর দেওয়ার সুযোগ দেন। না, আপনি যে- আপনাকে প্রশ্ন করছি কাকে না। প্রশ্ন করছেন? আপনাকে প্রশ্ন করছি না, কাউকেই করছি না। নির্বাচন কমিশন কাউকেই সবাইকে করছি না প্রশ্ন। নির্বাচন কমিশন সবাইকে সমান দৃষ্টিতে দেখতেছে না, এটা তো আছেই। নির্বাচন না, কমিশন যোগ্য কাউকে নিবন্ধনও দিচ্ছে না। আপনি আমাকে বিরত রাখছেন কোন বিষয়ে? সব বিষয়ে। আপনি বলতে দিচ্ছেন না, খোঁচা দিচ্ছেন, দিয়ে আবার নিজের মতো করে আপনি একটা লাইন- আমি বলছি কি, একটা লাইন বলার পরে- প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষের ভিন্ন ভিন্ন রকমের চিন্তা চেতনা চাহিদা প্রয়োজন থাকে। কিন্তু আপনাকে এখন আপনার কি কোনো ব্রেক নাই? আপনি একটা লাইন বলার পরে সেটার উত্তর দিতে দিবেন না, আপনি বলতে থাকবেন। আমি তো আপনাকে প্রশ্ন করছি না। তা আপনি তো একটু আগে বললেন নির্বাচন কমিশন সবগুলো দলকে সমান প্রাধান্য দেয় না, এটা বলছেন না? আসলে বলছেন কিনা? আপনাকে এটা বোঝানোর, বলছেন কিনা? আপনাকে আবার বোঝানোর জন্য, আমার বোঝানোর অথবা জন্য না। আপনার থেকে এই জানার সামনে জন্য। হাজার হাজার লোক আছে, আপনি কি বলছেন কিনা যে নির্বাচন কমিশন সবগুলো দলকে সমান ও মূল্যায়ন করে না? বলছেন কিনা? আপনি কি- এর উত্তর দেন। আপনি কি বর্তমান সময় নির্বাচন কমিশনার? আমার কথা আমার মজা লাগছে, আমার সবাইকে মজা লাগছে। আপনি কি এটা বলছেন কিনা নির্বাচন কমিশন সবাইকে সমান গুরুত্ব দিচ্ছে না? বলছেন না? আচ্ছা, বলছেন যখন, তাহলে এখানে আমার 10 সেকেন্ড টাইম দিবেন না বলার জন্য? নির্বাচন কমিশন সবগুলো দলকে সমান গুরুত্ব দিচ্ছে না, এখন আমাদের করণীয় কি? আমি জানি আপনি নির্বাচন সংশ্লিষ্ট, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট একটা দারোয়ান থেকে শুরু করে নির্বাচন কমিশনার কোনো পদেই দায়িত্বরত না। তাহলে সেই জায়গার দায় আপনি কেন নিচ্ছেন? আমি দায় নিচ্ছি। আপনার মাথায় আমি দায় অবশ্যই নিচ্ছি। নিচ্ছেন, কারণ আপনি সে জায়গায় ঢুকে যাচ্ছেন। আবার এটাই আমাদের আপনি তো অস্থিরতা। বললেন নির্বাচন কমিশন, আমি আজকে এই যে, ডক্টর মোহাম্মদ আপনার ইউনূসকে- একটা সমস্যা জি। যে আপনি কথা বলে থামতে পারেন না। না, না। আপনি তো বলবেন, মূল্যবান কথা বলছেন, এটা ভালো পয়েন্ট ধরছেন। নির্বাচন কমিশন আমি আবার ভালো কথা মনে আচ্ছা, আপনি করে- বলেন, আমি চুপ থাকি, বলেন। আমি ভালো কথা মনে কতক্ষণ করে- করে থামবেন? বলেন 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 আপনি। মূল বিষয়টা হচ্ছে আমরা আমাদের মতো করে যে নিজেদের অস্তিত্ব, নিজেদের অবস্থান, নিজেদের আকার আয়তন যেভাবে আমরা প্রকাশ করতে চাই, প্রচার করতে চাই, সেই ধরনের ব্যবস্থাপনা আমাদের নাই। এবং কেন নাই, সেই যে এইরকম হাজারো প্রশ্ন, হাজারো সমস্যা, সেই বিষয়গুলোর সমাধানে দায়িত্বশীলদের মধ্য থেকেই আগিয়ে আসতে হবে, আন্তরিক হতে হবে এবং তাদেরকেই দায় গ্রহণ করতে হবে। বাংলাদেশ নামক যে রাষ্ট্র, এই রাষ্ট্রের দীর্ঘ সময়ের পথ পরিক্রমায় আজকে আমরা দেখছি কোনো কিছুই স্থির না। বিগত সময়ে যারা ছিল মুক্তিযোদ্ধা, তাদের নিরাপত্তা নেই, তাদের একরকম চাহিদা ছিল, প্রয়োজন ছিল, তারা পরিচালনা করেনি। অথচ আজকে যেই মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা অথবা যেরকম, এই যে তুলনামূলক বিশ্লেষণ, সেই ক্ষেত্রগুলা কোথায়? আমার কথা হচ্ছে বিগত সময়ের যে ব্যবস্থাপনায় অথবা রাষ্ট্র যে 54 বছর যাবৎ চলছে, এই চলছে যে বা যারা চালাইছে তাদের অর্থ দ্বারা চলছে না জনগণের অর্থ দ্বারা চলছে? এই জনমানুষের ভিত্তি কোথায়, আশ্রয় কোথায়, ঠিকানা কোথায়? কতজন মানুষ আজকে উদ্বাস্ত, ঠিকানা কতজন মানুষ কত দিক দিয়ে, ঠিকানা জেলখানায়।
এই যে চলে আসে। জেলখানায় ঠিকানা হোক জেলখানায়, জেলখানায় হলেও তো ক্ষতি নেই, জেলখানা থাকলেও ক্ষতি নেই, সেখানে আমার মানবাধিকার এখন ওই যে লঙ্ঘিত না হলেই হয়। ওই যে কি বলে হবিগঞ্জের পুলিশটি বলছিল জানেন, বলছে আমিও দেখছি তার কমিটিতে নাম আছে, তারপরে বললো যে সে কমিটি বাদ দিয়ে আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, কমিটি বাদ দিয়ে তারা আমাদের সঙ্গে জুলাই যুদ্ধ করেছে, বিষয়টা তাই না? প্রশাসনিক সংশ্লিষ্ট ক্ষেত্রে ঢুকে গেল, ঠিক আছে। আসলে কোথায় ঢুকে যাবে আপনার প্রশ্নের ধরন অনুযায়ী ঢুকে যেতে পারে। তার মানে যারা মুক্তিযোদ্ধা বলতেছেন তারা তো বিগত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কাজ করেছে, তাদেরকে তো ইউটার্ন করে নাই, বিদ্রোহ করে নাই। আমি আসলে তাদের বিচার করার জন্য, তাদের বিশ্লেষণ করার জন্য এই অবস্থানে নাই। আপনি নাই, আমি বলছি আপনি নাই, আপনি বিচার করতে চান না, বিষয়টা হচ্ছে বিচার না করতে চান, বিষয়টা হচ্ছে আপনার প্রশ্ন বিষয়টা হচ্ছে তাদের যে দায়, এই দায়টা আমি নেব না। কে নেবে না? আমি নেব না। আপনার কে নিতে বলছে? কেউ নিতে বলছে? আপনার মতো বেশ কিছু মানুষ অতি আগ্রহের সুরে বলে যে আজকে ওই জানাজা, ওই অনুষ্ঠান, ওই বিষয় এখানে থাকবেন না ভাই, নির্বাচন করছেন না ভাই, কেন করছেন? বিষয় লাগছে, ঠিক আছে। এই বিভিন্ন রকমের বিষয়, এই বিষয়গুলো তারা বুঝতে নারাজ। তারা বিভিন্ন দলকেন্দ্রিক, বিভিন্ন মতকেন্দ্রিক, বিভিন্ন পথকেন্দ্রিক ভাবে আবদ্ধ। তাদের মস্তিষ্কে, তাদের পরিকল্পনার পূর্ববর্তী বিষয়ে ঘোরপাক খাচ্ছে। তাদের বিভিন্ন নতুনত্ব নাই। আমি এমএম মাসুদ, আমি কাউকে অনুসরণ করবো কেন? এবার আপনাকে থামাই রাখেন। এতক্ষণ আপনি যেটা বললেন, যে কথাগুলো বললেন, এই কথাগুলো 100% অ্যাকুরেট কথা বলছেন, আপনি রাইট কথা বলছেন, কিন্তু তাহলে আপনার সঙ্গে আমার বাকবিতণ্ডা কেন হলো? কারণ হলো যে আমার অর্ধেক কথা শুনে আপনি মানে রিয়াক্ট করা শুরু করলেন। আর আমি তো আপনার কথা সমর্থন করার জন্য করছি, আপনি আমার হাত থামাইছেন। আপনি বলছেন যে যার যতটুকু যোগ্যতা সেই অনুযায়ী সে কাজ করে না কেন? এটা তো আমারও একই প্রশ্ন রে ভাই। কে কার জানাজায় গেল না গেলো এটা ব্যক্তিগত ব্যাপার, এইসব বিষয়ে কথা বলবেন না। আপনি বলছেন আপনার মতো অনেকেই আমার প্রশ্ন করছেন জানাজায় গেলেন না কেন, আপনার নিকট জনেরা জিজ্ঞেস করতেই পারে, এটা আপনি আমার একবারে অন ইয়ারে বলে দিচ্ছেন। আমি জানাজায় যান না যান আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি গিয়েছিলাম, মরেই গেছিলাম, অনেক কষ্টে বেঁচে এসেছি, কিন্তু আজকে আলোচনা তা না। আজকে আলোচনার বিষয় হচ্ছে রাজনীতি। আলোচনা শেষ করবো দেশবাসীর উদ্দেশ্যে, শেষ 3 বাক্যে আপনি কি বলবেন? মানব স্বনির্ভরতা জীবন আনে নান্দনিকতা। প্রতিটি মানবকে যদি সম্পদ হিসেবে এই দায়িত্বরত ব্যক্তিবর্গ অথবা গোষ্ঠীবর্গ সম্পদ হিসেবে বিবেচনা না করে, তাহলে মানব কখনোই সম্পদ হবে না। আমরা নামেই উন্নয়নশীল এবং উন্নয়নশীলতার পর্যায়ে দেখাচ্ছি, আসলে আমরা কেউই ওই পর্যায়ে ভাবি না এবং ওই পর্যায়ের আমাদের বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি না। কারণ প্রত্যেকটা ব্যক্তি যখন এক একটা দায়িত্বে থাকে, তখন তাদের মধ্যে যে প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে ওঠে, সেই বিষয়টাকে নিয়ে আমি জাস্ট এরকমভাবে বলছি, ব্যক্তির আত্মকেন্দ্রিকতায় সামাজিক বিচ্যুতি, বিপরীতে ব্যক্তির প্রাতিষ্ঠানিকতায় সর্বজন বা অধিকাংশ জনের সঙ্গতি। কারণ ব্যক্তি যখন প্রাতিষ্ঠানিকভাবে দায়িত্বরত, তখন সে একটি গাড়ির ড্রাইভিং সিটের মতো চালকের আসনে সে থাকে, তার দ্বারাই ওই যাত্রীরা একটা সঙ্গতি পায় অথবা সফলতার শতকরা পর্যায়ে দৃশ্যমান হয়। পূর্ববর্তী সময়ের থেকে বর্তমান এই যে বিষয়, কারণ প্রত্যেকটা মানুষেরই জন্ম, মৃত্যু এবং বিভিন্ন রকমের দুর্ঘটনা, এই বিষয়গুলো সেই মানুষ জানে না। এখন স্বাভাবিক মৃত্যুর যে নিশ্চয়তা, সেই বিষয়টা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে যতদিন গড়ে না উঠবে, ততদিন আমাদের মধ্যে এরকম ছন্ন বিচ্ছিন্ন বিভিন্ন রকমের ঘটনা ঘটতেই থাকবে। কারণ আমরা পরিকল্পনা করতে জানি না, পরিকল্পনা করতে পারি না, এবং কিভাবে পরিকল্পনা করতে হয় সেই জায়গাতে আমরা নাই। কারণ আমরা বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে যাচ্ছি, আমাদের মস্তিষ্কে বিভিন্ন রকমের আবর্জনায় বোঝায়। আমরা এমন জঞ্জালে চলে আসছি যে আসলে আমার বাবা এবং মা, তাদেরকে যে আসলে প্রশ্ন করব, সেই জায়গাটাই আমাদের গড়ে ওঠে। কারণ আপনার বাপ মা থাকলে আমার তো বাপ মাই নাই। কারণ আমরা অনেকেই বলি বিশ্বাসের মেলায় বস্তু তর্কে বহু, আপনাকে অযৌক্তিক একটা বিষয়, মানে বিশ্বাস করে এখানে আগাতে হবে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুবই মূল্যবান কথাগুলো আপনি এমন বাক্য চয়নে সাজিয়েছেন এবং এমনভাবে আপনি দেশের সরকার এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠান তাদেরকে আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। সেই জন্য বারবার আপনি করলে এই আপনি আসলে আপনি না, এটা আমরা সবাই, আমরা আমাদের দায়িত্ব থেকে বিচ্যুত হয়ে গেছি। এবং আপনি বারবারই বলেন যে একটি গাড়িতে সবাই তো ড্রাইভার থাকবে না,
যিনি যোগ্য তাকেই ড্রাইভার করা উচিত। সেটা যেই অর্থে ধরেন, বাংলাদেশ রাষ্ট্র ধরেন, বিশ্ব রাষ্ট্র ধরেন, এক দেশ আর এক দেশকে আগ্রাসন ভূমিকায় ট্রাম্প যেমনি রাষ্ট্রপতিকে উঠায় নিয়ে আসলো, এরকম দেশের মধ্যেও অনেক ধরনের মানে ফ্যাসিস্ট আচরণ হয়, যার কারণে বারবার ড্রাইভার বদল করতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এম মাসুদ। অত্যন্ত বিচক্ষণতার সাথে আপনি আপনার দৃষ্টিভঙ্গি, দার্শনিক তত্ত্ব, রাজনৈতিক চিন্তা তুলে ধরেছেন। আমি সত্যি বিস্মিত। আমি অনেকবার আপনাকে ঝগড়া বাঁধানোর চেষ্টা করেছি, কিন্তু আপনি খুব ঠান্ডা মাথায় উত্তরগুলো দিয়েছেন। এবং আপনার মতো এম মাসুদ যদি আরও বেশি আমাদের দলের সন্নিবেশ হয়, আমাদের রাষ্ট্রে গ্রথিত হয়, আমাদের বিশ্বে মানে এগুলো স্থাপিত হয়, নিশ্চয়ই একটি ভালো পৃথিবী আমরা পেতে পারবো। এবং গ্রিন পার্টি বাংলাদেশের এই আলোচনায় অনেক লক্ষ লক্ষ শ্রোতা পাঠক যে আমাদের লাইভে শুনেছেন তা কিন্তু নয়। আমাদের পাশে কিছু নেটিজেনরা বসা আছেন, তারাও ইউটিউবে শাকিলার গান শুনছিলেন, হ্যাঁ, এবং তারাও আমাদের ডিস্টার্ব করছিলেন একরকম। নাম বলে কাউকে ছোট করতে চায় না, এভাবেই হয়। নেটিজেনদেরকে বলবো আপনারা শুনবেন আমাদের কথা, পর্যায়ক্রমে হয়তো আপনাদেরকে কাউকে না কাউকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে সংযুক্ত করব, এবং আমরা বেশি বেশি করে ঝগড়াঝাটি করতে চাই, যাতে করে এখান থেকে আসল তথ্য, আসল সূত্র, আসল সত্য বের হয়ে আসে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই কথাটা দিয়েই শেষ করব। সেটা হচ্ছে হলো, আমাদের মধ্যে কিছু ধারণা আছে। ধারণাটা এরকম যে আমরা অনেকেই বলি নিজের খেয়ে বনের মোষ তাড়ানো। এই যে বিষয়গুলো, আসলে এগুলো হয়ে গেছে অনর্থক। যাই হোক, প্রত্যেকটা মানুষের প্রধান অতিথির বক্তব্যের পরে আর বক্তব্য চলে না। আজকে আলোচনা শেষ। আমাদের এই বিষয় আবার আগামীতে অবশ্যই আমরা বের হয়ে আসবো। বেশ কিছু প্রচলিত বিষয় আছে, সেই বিষয়গুলো দ্বারা আসলে এখান থেকে আমরা বের হয়ে আসবো। অবশ্যই একটা প্রতিষ্ঠানকে আলাদাভাবে চেকে নেটে যাচাই করে তাদের আসলে সত্য মন্দের জায়গাগুলোকে দৃশ্যমান করতে হবে, এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পন্ন আধুনিক পরিকল্পনা করতে হবে। কারণ আমরা আর কতকাল আমাদের শেকড়ের পরিচর্যা করতে পারবো না, শেকড় সম্বন্ধে জানবো না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আরো মূল্যবান আরো অনেক কথা আমরা আগামীতে শুনতে পাবো। আমরা চাই যে মাঝে মাঝে আপনি গ্রিন পার্টি বাংলাদেশের মহাসচিব এবং গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান, মাঝে মাঝে আমরা লাইভে এসে অনেক ঝগড়াঝাটি করতে চাই, অনেক বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে চাই, কিন্তু চুলচেরা বিশ্লেষণ না, চুলচেরা। এবং আমরা সত্যকে তুলে ধরবার জন্য আমাদের গ্রিন পার্টি বাংলাদেশের অন্যান্য সদস্যদেরকে আহ্বান জানাবো। প্রত্যেক দিন আমরা ঝগড়া করি এবং ঝগড়া থেকে আমরা সমাধান খুঁজবার চেষ্টা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।